আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের প্রবিধানের ক্লাস, ধারাবাহিক ক্লাস। আমাদের প্রবিধানের গত ক্লাসে আমরা পুলিশ প্রবিধানের কোন বিধিগুলো পড়লাম এগুলো একটু রিভিশন দিয়ে তারপরে আমরা নতুন ক্লাসে যাব। গত ক্লাসে প্রবিধান 323 বিধি থেকে শুরু হয়েছিল। 323-এ আমরা পড়েছিলাম গ্রেপ্তারের ব্যর্থতার ক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয়। এরকমও বলতে পারি, নন এক্সিকিউশন রিপোর্ট বলতে পারি, এনইআর বলতে পারি, তাই না? অর্থাৎ গ্রেপ্তার কার্যকরে ব্যর্থতার ক্ষেত্রে পুলিশ অফিসার কি কি কার্যক্রম গ্রহণ করবেন বা এই নন এক্সিকিউশন রিপোর্টটা কিভাবে দাখিল করবেন। মূলত সাধারণ একদম নর্মালি যদি আপনারা নেন, সেটা হলো গ্রেপ্তারকৃত যে ব্যক্তিকে গ্রেপ্তার করবে তাকে যদি না পাওয়া যায়, সেই এলাকায় গিয়ে তার স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকা প্রস্তুত করে সেখানে চেয়ারম্যান বা গণ্যমান্য ব্যক্তিদের স্বাক্ষর করে এই তালিকা সহ কেন পরোয়ানাটা তামিল হলো না কারণ লিপিবদ্ধ করে ম্যাজিস্ট্রেট বরাবর বা বিজ্ঞ আদালত বরাবর প্রেরণ করে। এই রিপোর্টটাকেই বলে এনইআর বা নন এক্সিকিউশন রিপোর্ট। তাই তো ফৌজদারি কার্যবিধি 75-এর 2, প্রবিধান 323 বিধি, আরো ভেতর থেকে আমরা অনেকগুলো তথ্য জানতে পারলাম। যেন যিনি ওয়ারেন্ট তামিল করলেন সেই অফিসারকে কোর্টে যেতে উৎসাহিত করা হয়েছে, যেন তিনি কোর্টে যান। তাতে করে কি হবে, সংশ্লিষ্ট অপরাধীর বিরুদ্ধে 87 ধারা মোতাবেক, ফৌজদারি কার্যবিধির 87 ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণের সুবিধা হবে। এরপরে জানতে পারলাম অপ্রত্যাশিত ওয়ারেন্ট কাকে বলে। অর্থাৎ সাক্ষীরা সাধারণত, সাক্ষীদের প্রতি যদি ওয়ারেন্ট আসে এটা তো অনাকাঙ্ক্ষিত, তাই না? এই ওয়ারেন্ট গুলোকে বলে অপ্রত্যাশিত ওয়ারেন্ট। এগুলো যদি তামিল করতে না পারে সেই ক্ষেত্রে আলাদা করে ফাইল করে রাখতে হবে, নাম হলো অপ্রত্যাশিত ওয়ারেন্ট ফাইল। এই ফাইলে সংরক্ষণ করতে হবে। আর এই যে ওয়ারেন্ট গুলো সংরক্ষণের জন্য থানায় একটা বিপি ফর্ম নাম্বার 56-তে একটি রেজিস্টার রক্ষণাবেক্ষণ করতে হবে। এই ছিল মোটামুটি 323। তারপরে 324 পড়লাম আমরা, রিমান্ড। ফৌজদারি কার্যবিধির 167 সঙ্গে 324 পড়ি। তো 324 থেকে অতিরিক্ত কি কি তথ্য পেলাম, কোন পদমর্যাদার কর্মকর্তারা রিমান্ডের জন্য আবেদন করতে পারবেন। তাহলে সাব ইন্সপেক্টর থেকে তদরুদ্ধ বলতে পারি। ওসি তো পারবেনই, ইন্সপেক্টর, ওসি তারা কি করতে পারবেন, তদন্তকারী কর্মকর্তা রিমান্ডের জন্য আবেদন করতে পারবেন। কে পারবেন না? কনস্টেবল রিমান্ডের জন্য আবেদন করতে পারবেন না। ম্যাজিস্ট্রেট কোন কোন বিষয়গুলো খেয়াল করে তারপরে রিমান্ড মঞ্জুর করবেন, সংশ্লিষ্ট অপরাধী ব্যক্তিকে হাজির করা হয়েছিল কিনা, তিনি অসুস্থ ছিলেন কিনা, আগে থেকে রিমান্ডে ছিলেন কিনা, নথিপত্র কি কারণে রিমান্ড প্রয়োজন, এগুলো যাচাই বাছাই পূর্বক রিমান্ড মঞ্জুর করবেন। রিমান্ড কখন না মঞ্জুর হয়, যদি সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য না থাকে, আপনার রিমান্ডে নেওয়ার যথাযোগ্য কোনো কারণ না থাকে, অপরাধী ব্যক্তি অসুস্থ থাকে এবং এই সংক্রান্ত তার কাছে সার্টিফিকেট থাকে, একবার রিমান্ডে নিয়ে তাকে স্বীকারোক্তি আদায়ের জন্য বাধ্য করা হয়েছিল, এরকম তথ্য থাকলে এই সকল ক্ষেত্রে রিমান্ড মঞ্জুর হয় না। রিমান্ড পাওয়ার পর কি করণীয়, পুলিশ অফিসার কি কার্যক্রম গুলো করবেন, তাকে কোথায় রাখা যাবে? থানা হেফাজতে তো রাখতে পারবেনই, তদন্তের স্বার্থে অন্য কোনো হেফাজতে রাখা যাবে, সেখানে নিয়ে যাওয়া যাবে। তবে হ্যাঁ, তার খাবারের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করতে হবে, সরকারি ভাবে খাবারের ব্যবস্থা করবেন। যদি না পারেন বেসরকারি খাবার দিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে খাবারগুলো পরীক্ষা করে, সব ক্ষেত্রেই খাবার পরীক্ষা করে তারপরে অপরাধী ব্যক্তিকে দিতে হবে বা আসামিকে দিতে হয়। এরপরে পড়লাম চিকিৎসার ব্যবস্থা করবেন, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং যদি মৃত্যুবরণ করেন সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেটকে অবগত করতে হবে, 24 ঘন্টার মধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে হবে। এই ছিল 324-এর আলোচনা। তারপর সরাসরি আমরা চলে গেছি 327-এ। হাজতখানায় বন্দীদের স্থান হবে 36 বর্গফুট। আলাদা করে লেখা থাকবে মহিলা এবং পুরুষ হাজতখানা, 2টা ভাষা, মাতৃভাষা, ইংরেজি ভাষা। এই ধারাগুলো কেবলমাত্র এমসিকিউ এর জন্য প্রযোজ্য। এগুলো আপনি সর্বোচ্চ আপনি যখন লিখবেন যে পুলিশ অফিসার আসামি হাজতখানায় রাখার পূর্বে পরে সময় করণীয় কি, তখন এই বিধিগুলো এক লাইন করে লিখে লিখে বিধিগুলো ব্যবহার হয় লিখিত পরীক্ষার ক্ষেত্রে। তাছাড়া কিন্তু বাদ বাকি সকল তথ্য এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে জানলাম আমরা অনুমোদিত যে সংখ্যা তার অতিরিক্ত এই সংখ্যা কখনোই অতিক্রম করা যাবে না। তারপরে হাজতখানায় বন্দীদেরকে প্রবেশের পূর্বে তাদের শরীর তল্লাশি করতে হবে, এগুলো জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে, অবশ্যই সাক্ষীর উপস্থিতিতে শরীর তল্লাশি করে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। যদি আপনি দেখেন ক্ষত চিহ্ন আছে তার শরীরে, আঘাতের চিহ্ন, তাহলে অবশ্যই চিকিৎসার ব্যবস্থা করতে হবে। 51-52 ধারা অনুযায়ী যে নিয়মগুলো আছে দেহ তল্লাশির ক্ষেত্রে, এই নিয়মগুলো প্রযোজ্য হবে। আর এদিকে গেলাম না ভিতরে কি নিয়ম।
তবে হ্যাঁ, নারীদের ক্ষেত্রে তাদের হাতে যদি কাঁচ, শাখা বা লোহার চুড়ি থাকে, এগুলো আপনি খুলে নিতে পারবেন না। এছাড়া অন্যান্য প্রয়োজনীয় পরিধেয় বস্ত্র ব্যতীত বাদ বাকি সব নিয়ে রাখতে পারবেন। এভাবে হাজতখানায় ঢুকিয়ে দিলেন। তবে হ্যাঁ, হাজতখানায় রাখার পূর্বে আপনাকে দেখতে হবে আত্মহত্যা করার মতো কোনো উপকরণ বা সামগ্রী আছে কিনা, এগুলো সরিয়ে ফেলতে হবে। 329-এ পড়লাম আমরা সেন্ট্রি নিয়োগ হবে, পাশাপাশি ডিউটি অফিসার দায়িত্বে থাকবেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনিও হেফাজতের জন্য দায়ী থাকবেন। 329 বিধি, কিভাবে পালাক্রমে ডিউটি হবে, ডিউটির সময় আপনি অভিযুক্ত কতজন আছে কোন হাজতখানায়, এগুলো সব গুনে গুনে আপনিও বুঝিয়ে দিবেন, আরেকজন যিনি আসবে পালাবদল তিনিও বুঝিয়ে নিবে, ইত্যাদি। এই সমস্ত বিষয় আলোচনা বলেছিলাম, একবার একটু রিডিং পড়লেই হয়ে যাবে। 330 বিধি পড়লাম আমরা, হাত করার ব্যবহার। হাত করার ব্যবহারের মধ্যে প্রথমেই পড়লাম আপনি কাকে কাকে হাত করা পরাতে পারবেন না। নারী যতই দুর্দর্শ হোক না কেন, তাকে হাত করা পরাতে পারবেন না। শিশুকে হাত করা পরানো যাবে না। অনেক অসুস্থ বা অতিবৃদ্ধ লোক, তাকেও হাত করা পরানোর প্রয়োজন নেই। এছাড়া গ্রেপ্তারকৃত সাক্ষীকেও হাত করা পরানোর প্রয়োজন নেই। অনেক ক্ষেত্রে অনেক সম্মানিত ব্যক্তি থাকলে তাদেরকেও হাত করা পরানো একটু এক্সকিউজ করা আছে, হ্যাঁ। তবে হ্যাঁ, আপনার অভিযুক্ত ব্যক্তি যদি আক্রমণাত্মক হয়, আপনার মনে হয় যে না তিনি আক্রমণাত্মক হতে পারেন, পালিয়ে যেতে পারেন, সেই ক্ষেত্রে আপনি হাত করা পরাতে পারবেন। দুইজন বন্দীকে কিভাবে হাত করা লাগাবেন? একজনের ডান হাত, একজনের বাম হাত। কোনো ক্রমেই দুইজনের বেশি বন্দীকে একত্রে হাত করা পরানো যাবে না। হাত করা যদি না থাকে, দড়ি বা কাপড়ের টুকরা ব্যবহার করতে পারবেন। নৌপথে চলাচলের সময় এগুলো একটু আলগা করে দিতে হবে বা হাত করা খুলে দিতে হবে প্রাণ বাঁচানোর স্বার্থে। আর কি বলেছে, হাতকড়া গুলো অবশ্যই মেরামত যোগ্য অবস্থায়, মানে যদি নষ্ট হয়ে যায় তাহলে কি করতে হবে? দ্রুত মেরামত করতে হবে এবং এগুলো সব সময় ঠিকঠাক রাখতে হবে, এটা ভালো রাখতে হবে, রক্ষণাবেক্ষণের কথা বলেছে। আচ্ছা, এরপরে 333-এ বললাম বন্দীদের খাবার দাবারের ব্যাপারে এগুলো বলা আছে, সঠিক সময় খাবার পানীয় দিতে হবে। 332 বিধিটা একটু নিয়েছিলাম, যখন আপনি স্কট করে নিয়ে যাবেন একখান থেকে আরেকখানে, থানা বাড়িতে আনা নেওয়ার পথে পুলিশ অফিসারের করণীয়, প্রয়োজনে চৌকিদারের সাহায্য নিতে পারবেন। বেশি বন্দী হলে দুই বা একজন অপরাধীর জন্য একজন কনস্টেবলই যথেষ্ট, তবে যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে চৌকিদারের সাহায্য নেওয়া যাবে। তবে একেবারেই অপরিহার্য না হলে চৌকিদারের উপরে নির্ভর করা উচিত নয়, কেননা চৌকিদারকে শাস্তির আওতায় আনার সুযোগ নেই। ওইভাবে আমাদের মতো করে শাস্তির আওতায় আনার সুযোগ নেই। আরো অন্যান্য বিষয়গুলো আমরা পড়লাম। আচ্ছা, তারপরে সরাসরি চলে গেছিলাম 36 বিধিতে। 336 নজরদারি বা নিরীক্ষণ, সার্ভিল্যান্স। এটা গত ক্লাসে একটু অল্প একটু সামান্য আইডিয়া দিলাম আমরা। 36 থেকে মোটামুটি 342 পর্যন্ত যে এগুলো সবগুলো ধারা নিরীক্ষণের উপরে। এখন সবগুলো মিলে একটা লিখিত প্রশ্ন দিতে পারে। কিরকম লিখিত প্রশ্ন দিতে পারে? নিরীক্ষণ কাকে বলে? কোন অফিসার নিরীক্ষণে রাখার জন্য নির্দেশ প্রদান করবেন? নিরীক্ষণে নাম সংযোজন বা অপসারণ সংক্রান্ত বিধান আলোচনা করুন। কোন ব্যক্তিদেরকে নিরীক্ষণে রাখতে হবে এরকম, বা নিরীক্ষণ সংক্রান্ত বিধানগুলো আলোচনা করুন। তখন আপনাকে মোটামুটি এই সবগুলো বিধি একটু করে আলোচনা করে দিতে হবে যদি লিখিত প্রশ্ন একটা দেয়। বিগত 10 বছরের ইতিহাসে এরকম প্রশ্ন আসেনি, এসেছে নিরীক্ষণ কাকে বলে এরকম আসছে আর কি, এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিভাবে নিরীক্ষণে রাখেন এরকম একটা প্রশ্ন আসছিল। আচ্ছা, তাহলে নজরদারি আমরা গত ক্লাসে একটু আইডিয়া নিলাম। সার্ভিল্যান্স বা নিরীক্ষণ হলো কিছু গুরুত্বপূর্ণ অপরাধী, যেমন গত 5 বছরে বিভিন্ন ধরনের বড় বড় অপরাধ, ডাকাতি, সিঁদেল চুরি, চোরাচালান সংক্রান্ত অপরাধ, এগুলোর সাথে জড়িত কোনো অপরাধী অথবা চোরাচালান আইনের অধীনে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি। আবার যাদের বিরুদ্ধে এই অপরাধগুলো করবে বা করেছে বলে সন্দেহ হয়, এরকম সন্দিগ্ধ ব্যক্তিদেরকেও নিরীক্ষণে রাখা যেতে পারে। এই পড়লাম 336। তারপরে আমরা গিয়েছিলাম 337, নিরীক্ষণে রাখার আদেশ দিবেন কে? পুলিশ সুপার স্যার নিরীক্ষণে রাখার জন্য আদেশ দিতে পারবেন যে অমুক ব্যক্তিকে নিরীক্ষণে রাখা হোক। তবে হ্যাঁ, তার আগে একটা তদন্তকারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকটে কিন্তু একটা রিপোর্ট চায় যে ওই কোন ব্যক্তিদেরকে নিরীক্ষণে রাখতে হবে। স্যার তো এত কিছু জানবে না, এগুলো সব তদন্ত করে স্যারের সামনে উপস্থাপন করা হলে তখন উনি সিলেক্ট করে দিবেন এই এই ব্যক্তিদের বিরুদ্ধে হিস্ট্রি শিট খুলে ফেলেন এবং তাদেরকে নজরদারিতে রাখেন। তো এইভাবে নিরীক্ষণের জন্য নাম, কোন কোন নামগুলো বা কোন কোন ব্যক্তিদেরকে নিরীক্ষণে রাখতে হবে এটি নির্দেশ দান করবেন পুলিশ সুপার স্যার। 337 36 থেকে একটু আমরা এটা একটু মনে রাখার চেষ্টা করব, খেয়াল করেন তাহলে। 336 নিরীক্ষণের সংজ্ঞা, পাশাপাশি কোন ব্যক্তিদেরকে নিরীক্ষণে রাখতে হয়। 337 কে নিরীক্ষণে নির্দেশ দেন? পুলিশ সুপার স্যার। 338 নাম সংযোজন বা অপসারণ, নাম সংযোজন করবেন একজন।
অপসারণ করবেন 2 জন। না, পুরোটা মিলে যদি একটা লিখিত প্রশ্ন দেয় নিরীক্ষণ সংক্রান্ত বিধান আলোচনা করুন, তখন আপনাকে একটু ছোট ছোট করে 1 লাইন করে সবগুলাই লিখতে হবে। হ্যাঁ, তাহলে নিরীক্ষণে রাখার নির্দেশ দেন পুলিশ সুপার স্যার 337। নিরীক্ষণের নাম সংযোজন করেন কে? নাম সংযোজন করেন পুলিশ সুপার স্যার 1 জন, কিন্তু নাম অপসারণ করতে পারেন 2 জন। অর্থাৎ কোন কোন ব্যক্তিদেরকে নিরীক্ষণের তালিকা থেকে বাদ দিবেন, কাদেরকে নতুন করে যুক্ত করবেন, এই যুক্ত করার সিদ্ধান্ত দিবে পুলিশ সুপার স্যার। আর নাম অপসারণের জন্য 2 জন ব্যক্তি, পুলিশ সুপার স্যার, জেলা ম্যাজিস্ট্রেট। বুঝতে পারলাম? তাহলে জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপার নাম অপসারণের নির্দেশ দিবেন এবং কাদের নাম নতুন করে সংযোজন করবেন তার নির্দেশ দিবেন পুলিশ সুপার স্যার। কেন বলেন তো এটা, এই কাহিনীটা কেন? কারণ কি, অপসারণের সময় জেলা ম্যাজিস্ট্রেট স্যার এখানে মতামত দিতে পারবে, সংযোজনের সময় তো ওই অপরাধী ব্যক্তির বৃত্তান্ত এগুলো জানতে হবে, এগুলো সব পুলিশ সুপার স্যার সংযোজনের নির্দেশ দেয়। তার মানে নাম সংযোজন করেন 1 জন, পুলিশ সুপার স্যার তিনি নির্দেশ দিবেন। অপসারণের ক্ষেত্রে আবার জেলা ম্যাজিস্ট্রেট স্যারও নির্দেশ দিতে পারেন। আচ্ছা, এরপরে আসেন দেখি 339। আমরা 339 প্রবিধানটা একটু দেখি। এখানে বলেছে আপনি কাদেরকে নিরীক্ষণে রাখলেন, তাদেরকে কতদিন যাবত নিরীক্ষণ করবেন। সারা বছর কি আপনি নিরীক্ষণ করতেই থাকবেন? 3 বছরের বেশি আপনার নিরীক্ষণ করার প্রয়োজন নাই। 3 বছর পর যদি দেখেন ওই ব্যক্তি স্বভাব চরিত্র ঠিকঠাক আছে, তাহলে আপনি নিরীক্ষণ আর প্রয়োজন নেই। কিন্তু যদি মনে হয় যে না, এই ব্যক্তি তো আসলেই ভালো না, তাকে আরো নিরীক্ষণে রাখা প্রয়োজন, সেই ক্ষেত্রে অবশ্যই জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন নিয়ে নতুন করে নবায়ন করে আরো 1 বছরের জন্য তাদেরকে নিরীক্ষণে রাখা যায়। তাহলে 2টা কথা, 3 বছরের বেশি নিরীক্ষণ নয়, নতুন করে নিরীক্ষণে রাখতে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন হয়। এই 2টা কথা হলো 339 বিধি। তাহলে কি কি শিখলাম দেখেন। 336-এর সংজ্ঞা, 37-এ এসপি স্যার নির্দেশ দিবেন নিরীক্ষণের, 38-এ পড়লাম কারা কারা সংযোজনের নির্দেশ দিবেন, 1 জন, অপসারণের নির্দেশ দিবেন 2 জন। 39-এ বললাম 3 বছরের বেশি নিরীক্ষণের প্রয়োজন নেই, যদি কাউকে 3 বছরের বেশি নিরীক্ষণে রাখতেই হয় তাহলে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে। এইবার আসেন, আসল দায়িত্ব হলো 341 বিধি। নিরীক্ষণে রাখার সময় আপনার কি কি করতে হবে, কোন পদমর্যাদার কর্মকর্তা মূলত নিরীক্ষণ করবেন। তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব, কিন্তু তিনি তো সকল দায়িত্ব একা পালন করবেন না। নিরীক্ষণের জন্য এএসআই থেকে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা যে কোনো কর্মকর্তাকে দায়িত্ব দিবেন যেন প্রতি 1 মাস পর পর নিরীক্ষণ করা হয়। কতদিন পর পর? 1 মাস পর পর যেন নিরীক্ষণ করা হয়। আজকে একটু ভালো করে শোনেন, আমার বিশ্বাস যে 2য় দিন আপনার আর পড়া লাগবে না। যদি নিরীক্ষণ সংক্রান্ত কোনো প্রশ্ন আসে, লিখিত প্রশ্ন, এই ক্লাস থেকে আপনি একদম লিখে দিতে পারবেন যে এএসআই থেকে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা তিনি থানা এলাকায় গিয়ে ওই ব্যক্তিদেরকে নিরীক্ষণ করে আসবেন। কতদিন পর পর? 1 মাস পর পর গিয়ে একবার ঘুরে আসবেন। সাধারণত যায়, স্যাররা তো এমনি বিভিন্ন কাজে যায়, গেল একটু সংশ্লিষ্ট ব্যক্তিকে নিরীক্ষণ করে আসলো যে বর্তমান তার জীবন যাপনের কি পদ্ধতি। আসলেন, নিরীক্ষণ করে আসার পরে আপনার দায়িত্ব হলো আপনি জেনারেল ডায়েরিতে এগুলো কি করবেন, আবার জেনারেল ডায়েরিতে নোট দিবেন যে আমি অমুক অমুক ব্যক্তিদেরকে নিরীক্ষণে করে আসলাম এবং থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এই বিষয়গুলো আবার সার্কেল স্যার তদারকি করবেন, সার্কেল সহকারী পুলিশ সুপার স্যার এই বিষয়গুলো তদারকিতে রাখবেন। কোন কোন ব্যক্তিদেরকে কখন কখন নিরীক্ষণ করবেন, যারা যে অপরাধগুলো সংঘটিত হয় সেই অপরাধের উপর ভিত্তি করে। সাধারণত ডাকাতি, সিঁদেল চুরি, এই অপরাধগুলো রাতে বেশি সংঘটন হয়। তো রাত্রে গেলে কোন কোন ব্যক্তিরা ডাকাতি বা সিঁদেল চুরি অপরাধের সাথে জড়িত, আপনি যখন রাত্রে পেট্রোল ডিউটি করতে গেলেন তখন একটু তাদের নজরদারিতে রাখেন বা তাদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। এভাবে বলেছে যে যে অপরাধের সাথে জড়িত, যেখানে থাকার সম্ভাব্যতা, যেমন পকেট মার, সে কোথায় থাকবে? সাধারণত ভিড়ভাট্টা যে এলাকায় বেশি হয় সেখানে থাকবে। তো এরকম এই ব্যক্তিদের ওই জায়গাগুলোতে গিয়ে একটু খোঁজ খবর নিয়ে আসতে বলছে, নিরীক্ষণ সংক্রান্তে পুলিশের দায়িত্ব। তাহলে কি করবে, একজন এএসআই থেকে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা থানা এলাকায় নিরীক্ষণ করতে পারবেন কতদিন পর পর? 1 মাস পর পর যেন কমপক্ষে 1 মাসে একবার গিয়ে নিরীক্ষণ করে আসেন। কাদেরকে কিভাবে নিরীক্ষণ করবেন, যে যেমন অপরাধী তাদেরকে সেভাবেই নিরীক্ষণের আওতাভুক্ত হবেন। নিরীক্ষণ করে এসে বিষয়গুলো আবার জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। এইবার আসেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার করণীয়। এইটুকু প্রশ্ন আসছিল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিভাবে নিরীক্ষণে রাখবেন। একটু পড়ি। যে ব্যক্তিদেরকে নিরীক্ষণে রাখতে হবে তাদের সঙ্গে এমন ভাবে একটা সম্পর্ক তৈরি হবে, মানে তাদেরকে দেখলেই যেন চেনা যায়। শুধু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা না, অন্যান্য অফিসাররাও যেন তাদেরকে দেখলেই চিনতে পারে। এমনিতেই কিন্তু আমাদের থানার স্যাররা এমনি চিনতে পারে
বলে যে ওই যে ওইটা ডাকাতের বাড়ি, উনি এ পর্যন্ত এতগুলো মামলায় অভিযুক্ত বা এতগুলো মামলায় দণ্ডপ্রাপ্ত। স্যাররা থানা এলাকায় যেতে যেতে এমনি চিনে ফেলে। আমরা যখন রাত্রিতে আসামি স্কট ডিউটি করি, দুঃখিত, আসামি যে ওয়ারেন্ট তামিল ডিউটি করতাম আগে, তখন দেখতাম স্যাররা বলতো মানে রাস্তা দিয়ে যেতে যেতেই বাড়িগুলো তারা সব চিনে ফেলতেছে। কারণ কি, এই ঘন ঘন এই যাতায়াত এবং কি নিবেন না, তো এভাবে স্যাররা জানতে পারতো। এগুলোই বলছে আর কি, এই কথাগুলো যে কাজগুলো আমরা করি তারা কি করবে, নিরীক্ষণে এমন ভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার প্রত্যেক কর্মচারী তারা এমন ভাবে নিরীক্ষণকৃত ব্যক্তিদেরকে দেখা মাত্রই যেন চিনতে পারে, এইভাবে করে নিরীক্ষণে রাখতে হবে। আবার বলেছে পেট্রোল পার্টি পেট্রোল ডিউটি যখন করবে তখন তাদের মধ্যে আবার বলে দিবে তারা যেন ওই এলাকাগুলোতে গিয়ে নিরীক্ষণ করে। পাশাপাশি নিরীক্ষণ সংক্রান্ত যে তথ্য এগুলো জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। ওই ব্যক্তির যদি বৃত্তান্ত শিটে আগে থেকেই নাম থাকে, আমরা দেখবো 401-এ বিসিএনবির যে ইতিবৃত্ত পত্র, এখানে যদি আগে থেকেই নাম থাকে সেখানেও কিছু লিপিবদ্ধ করবে যে এই ব্যক্তিকে আমি এই অবস্থায় পেলাম। তাহলে চটা একটু রিডিং করবেন, শুধু যে কথাগুলো বললাম এর মধ্যে থেকে 4-5 লাইন এমনি লিখে দিতে পারবেন। আর শুধু চটা যেহেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আলাদা করে দায়িত্ব, তিনি কি কি দেখভাল করবেন এইটা একটু আপনারা রিডিং করে ফেলবেন। এই হলো 341 নজরদারি সম্পর্কে পুলিশ অফিসারের দায়িত্ব। এইবার আসেন গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি গুরুত্বপূর্ণ? এরোল বিরল, তাই না? কুলসুমা আপুকে মনে পড়লো আমার, আচ্ছা। সবাই বুঝতে পারছে জাকির স্যাররা। আচ্ছা, তাহলে এরোল বিরল দুশ্চরিত্র তালিকা। ও আচ্ছা, 342টা একটু পড়তে হবে তাই না? 343-এ যাওয়ার আগে 342টা একটু দেখি শুধু। এখানে বলেছে এই যে যাদেরকে নিরীক্ষণে রাখছেন সব সময় তো আপনার ওইখানে থাকার সুযোগ নেই। তো চৌকিদার যেখানে থাকে, যে এলাকাগুলো চৌকিদার নির্ভরযোগ্য, চৌকিদারেরও দায়িত্ব আছে। তার দায়িত্ব কি, যদি দেখে যে ব্যক্তিকে নিরীক্ষণে রাখছেন সে কিছুদিন যাবত এলাকায় নাই, তাহলে তিনি যেন গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানায়। এই একটা লাইন আর কি এভাবে বলছে যে চৌকিদারের দায়িত্ব হলো নিরীক্ষণাধীন ব্যক্তি যদি অনুপস্থিত থাকে তাহলে যেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করে। এরপর আমরা যাব দুশ্চরিত্র লোকদের তালিকা এ আর বি। এখন বলেন এই দুইটা গুরুত্বপূর্ণ কিনা? এই দুটো টিকা হিসেবে গুরুত্বপূর্ণ, পার্থক্য হিসেবেও গুরুত্বপূর্ণ, দুশ্চরিত্র তালিকা এ বি। আসেন প্রথমে আমরা সংজ্ঞাটা শিখবো, আমরা সংজ্ঞা কিভাবে লিখবো। বিপি ফর্ম দুটো একটু কষ্ট করে পড়ে ফেলবেন, যদিও না দিলেও চলে, তারপরও দিলেও আপনার একটু সুন্দর হলো, জিনিসটা মজবুত হলো। তাহলে বিপি ফর্ম হলো 59 দুশ্চরিত্র তালিকা এ, আর বিপি ফর্ম 60-এ আমরা দেখবো দুশ্চরিত্র তালিকা বি। এখন কখন এরোল হবে কখন বিরল হবে, কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি জানতে পারেন যে আপনার থানা এলাকা থেকে অপরাধী ব্যক্তি মানে দুশ্চরিত্র, অপরাধী বলতে দুশ্চরিত্র লোক, তারা অসৎ চরিত্রের ব্যক্তি, তিনি অন্য কোনো থানা এলাকায় গমন করেছেন, তাহলে যে থানায় গেলেন সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবশ্যই তার স্বভাব চরিত্র সম্পর্কে অবগত করে যে তালিকাটা প্রেরণ করে, বিপি ফর্ম নাম্বার 59 মূলে যে তালিকা প্রেরণ করে তাকে বলা হয় দুশ্চরিত্র তালিকা এ বা অসৎ চরিত্র লোকের তালিকা এ, এরম। বুঝতে পারলাম ঘটনা? তাহলে আপনি মনে মনে ভেবে নেন আপনি একটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আপনার থানায় রেবেকা নামক জনৈক দুশ্চরিত্র লোক বসবাস করে, তিনি হঠাৎ করে আপনার থানা এলাকা থেকে জরিনা নামক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার এলাকায় গমন করলেন। তাহলে আপনি জরিনা বরাবর যে চিঠিটা প্রেরণ করবেন স্বভাব চরিত্র সম্পর্কে অবগত করে, সেই চিঠিটাকেই বলে দুশ্চরিত্র তালিকা এ। মানে ওই ব্যক্তির গন্তব্যস্থল, তিনি জরিনা থানা এলাকায়, আমি ওর থানা এলাকায় গেলাম কিনা বা গেলে কোথায় গিয়ে অবস্থান করলাম, আমার স্বভাব চরিত্র কি, এগুলো বর্ণনা পূর্বক বিপি ফর্ম নাম্বার 59 মূলে যে রোলটা প্রেরণ করে সেটাকে বলে এ রোল। একইভাবে অন্য থানা এলাকায় কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি জানতে পারেন অন্য থানা এলাকা থেকে কোনো অসৎ চরিত্রের ব্যক্তি তার থানা এলাকায় আগমন করেছেন, তখন ওই ব্যক্তি যে থানা এলাকায় আগে ছিলেন সেই থানা বরাবর, সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর বিপি ফর্ম নাম্বার 60 মূলে যে তালিকা প্রেরণ করেন তাকে বলে অসৎ চরিত্র তালিকা বি বা ব্যাড ক্যারেক্টার রোল বি। তাহলে এ রোল বুঝতে পারলাম, এ রোল হলো আপনার থানা এলাকা থেকে গেলে, আর বিরল কি, অন্য থানা এলাকা থেকে আপনার থানা এলাকায় আসলে এই ব্যক্তি সম্পর্কে জানার জন্য বিরল প্রেরণ করা হয়। এখান থেকে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানতে হবে। সেটা হলো দুশ্চরিত্র তালিকা যদি পান, আপনি পাওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি কি কার্যক্রম গ্রহণ করবেন, খুবই গুরুত্বপূর্ণ। এরল পাওয়া গেলে করণীয় কি, বিরল পাওয়া গেলে করণীয় কি।
মনে করেন এরোল কি, আপনার অপরাধী গেল কোথায়, গেল অন্য থানা এলাকায় চলে গেল, তাহলে যে থানা এলাকায় গেল সেই থানা বরাবর আপনি তো এরোল প্রেরণ করলেন, কোনো কারণে আপনি গন্তব্যস্থল জানতে পারলেন না, তখন আপনি কি করবেন? যদি কোনো দুশ্চরিত্র লোক আপনার থানা এলাকা থেকে গমন করে এবং তার গন্তব্যস্থল না জানা যায়, তাহলে কিন্তু সকল থানায় এরোল প্রেরণ করা যায়। তাহলে অসৎ চরিত্র লোকের গন্তব্যস্থল জানা না গেলে একটি কপি সারা দেশের সকল থানায় প্রেরণ করতে হবে। এই কথাটা পাবেন 343-এর খ বিধি, একটু দাগিয়ে রাখেন যে জায়গাগুলো বলি, শুধু এইটা করে নিলেই হবে। তাহলে যদি দুশ্চরিত্র লোকের তালিকা এরোল প্রেরণ করার সময় কোথায় পাঠাবেন বা ওই লোক গেল কোথায় যে গেল আপনি জানেন না, সেক্ষেত্রে আপনি এরোল সারা দেশে প্রেরণ করা যায়। আচ্ছা, তালিকা পাওয়ার পর করণীয় কথাগুলো বলেছে ঘয়ে, শুধু গটা আমরা পড়বো। আপু আপনারা অনেক কাজ করেন রে, ডিএমপির মেয়েরা দেখি অনেক ছেলেদের মতোই অ্যাডভান্স। আচ্ছা, তাহলে অনেক পুলিশ অফিসার অপরাধী ব্যক্তির তালিকা পাওয়ার পর, দুঃখিত, কোন পুলিশ অফিসার অপরাধী ব্যক্তির তালিকায় যে এরোল পেলেন, পাওয়ার পরে আপনার করণীয় কি? অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে যে অসৎ চরিত্র লোকটির ওই ব্যক্তি আমার থানা এলাকায় এসেছে কিনা। ধরেন এরোল আপনি পাইলেন, এবার পাওয়ার পর আপনার কাজ কি? ওই ব্যক্তিটা আসলেও আপনার থানা এলাকায় এসেছে কিনা, যদি এসে থাকে কবে আসলো, তারিখ, সময়, কার সাথে এসে বসবাস করলো, কার সাথে এসে জুটলো। দুষ্ট লোক তো দুষ্ট লোকের সাথেই জুটবে। তো এরকম যে এলাকায় বসবাস করতেছে, যার সাথে বসবাস করতেছে, তাদের সকল কার সাথে ওঠা বসা এগুলো লিপিবদ্ধ করে 7 দিন অতিক্রম হলে, কতদিন অতিক্রম হলে? 7 দিন অতিক্রম হলে আপনাকে দ্রুত রিপোর্টটা প্রেরণ করতে হবে। যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিঠিটা পাঠালো সেই থানা বরাবর আপনাকে রিপোর্ট প্রেরণ করতে হবে। কিন্তু 7 দিন অতিক্রম হয়ে গেল, ওই লোকের কোনো খোঁজ খবর আপনি পেলেন না, সেই ক্ষেত্রে আপনি ওই দুশ্চরিত্র তালিকার অপর পৃষ্ঠায় এগুলো লিপিবদ্ধ করে যে তাকে পাওয়া যায়নি বা আমার থানা এলাকায় এরকম লোকের উপস্থিতি নাই, এভাবে বিবৃতি লিপিবদ্ধ করে জারিকারী অফিসে পাঠিয়ে দিবেন। তাহলে কার্যক্রম কয়টা? দুইটা। একটা হলো ওই লোককে যদি পান তখন কি করবেন, একটা ওই লোককে না পেলে কি করবেন। না পেলে বেশি দেরি করার দরকার নাই, 7 দিনের মধ্যে একটা রিপোর্ট প্রেরণ করতে হবে। আর পাওয়া গেলে তো তার সম্পর্কে তথ্য আপনি পাঠিয়েই দিলেন। বুঝতে পারলাম ঘটনা। তাহলে এরোল কাকে বলে আমরা শিখলাম, পাশাপাশি বিরল কাকে বলে সেটাও শিখলাম। এরোল পাওয়া গেলে এরোল আপনি সারা দেশে জারি করতে পারবেন, বিরল সংশ্লিষ্ট ব্যক্তি যেখান থেকে আসলো সেই থানা বরাবর প্রেরণ করা যায়। আচ্ছা, এরল যদি ওই ব্যক্তিকে পাওয়া যায়, তার না কার সাথে ওঠা বসা, আগমনের তারিখ, সময় এগুলো উল্লেখ পূর্বক জারিকারী অফিসার এটা কি করবে, যে থানা এলাকা থেকে আসলো সেই থানা এলাকা বরাবর প্রেরণ করবেন। আর যদি পাওয়া না যায় 7 দিনের মধ্যে, পাওয়া গেল না মর্মে একটা রিপোর্ট প্রেরণ করবেন। এবার দেখবো দুশ্চরিত্র তালিকা বি, তাহলে 343-এ ছিল এর আলোচনা, হ্যাঁ। 344-এর কয়ে হলো বি, 344 কিন্তু না, 344 লাগে না, 344 আমরা পড়বো না। তাহলে 344-এর ক যাব, দুশ্চরিত্র তালিকা বি। একইভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন জানতে পারেন যে অন্য থানা এলাকা থেকে কোনো অপরাধী ব্যক্তি, অসৎ চরিত্রের ব্যক্তি তার থানা এলাকায় এসেছেন, ওই ব্যক্তির চরিত্র সম্পর্কে জানার জন্য বিপি ফর্ম নাম্বার 60 মূলে তিনি কি করেন, বিরোল প্রেরণ করেন, যেখান থেকে তিনি আসলেন সেই থানা বরাবর বিরোল প্রেরণ করেন। যদি ওই থানা ত্যাগ করে অন্য থানা এলাকায় যায়, তাহলে সাথে সাথে সেই থানাতেও একটা কপি পাঠিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? মনে করেন একটা থানা রংপুরে ঢুকতে না ঢুকতে সে আবার দিনাজপুরের উদ্দেশ্যে গমন করছে, তখন একটা কপি আপনাকে দিনাজপুরেও প্রেরণ করতে হবে, বিরল। আচ্ছা, এরপরে দেখি আমরা এটা পাওয়ার পর, বিরল পাওয়ার পর করণীয়, বিরল পাওয়ার পর থানার অনুরূপ তালিকা পাওয়ার পর একটু খেয়াল করেন খ এর আলোচনা, খ 344-এর ক এর খ। এই অনুরূপ তালিকা পাওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কে সকল তথ্য নিয়ে, যদি ওই থানার অধিবাসী হয় তাহলে অবিলম্বে পাঠিয়ে দিবেন যে না উনি এখন আমার এখানে এসে বসবাস করতেছেন। যদি ওই থানার অধিবাসী না হয় তাহলেও একটা বিবৃতি প্রদান করে এই তালিকাটা ফেরত পাঠাতে হবে। এইটুকুই ছিল বিরল পাওয়ার পর করণীয়। মোটামুটি একই কার্যক্রম, শুধু ঘটনা দুটো আলাদা, একটাতে আপনার থানা এলাকা থেকে গেল, আরেকটাতে আপনার থানা এলাকায় আসলো। এবার আসেন এরোল বিরল দুইটার ক্ষেত্রেই যদি সংশ্লিষ্ট ব্যক্তি ফিরে আসে নিজ নিজ থানা এলাকায়, তাহলে লোকটি যদি ফিরে আসে এটা আপনার ওই বইয়ে আবার সুন্দর করে পেস্ট করে রাখতে হবে, বইয়ের মুড়িতে জমা করতে হবে, এবং প্রতি 3 বছর পর পর এরোল আপনি বিরল দুটাই আপনি বিনষ্ট করে দিতে পারেন। এ বি দুইটার কথাই বলা হয়েছে। 344-এর ক এর গ যে অপশনটা এখানে দেখেন বলা হয়েছে এরোল বিরল দুইটাই প্রতি 3 বছর পর পর আপনি বিনষ্ট করতে পারবেন। এই ছিল এরোল বিরল সম্পর্কিত আলোচনা। তাহলে দেখেন নজরদারি কত থেকে কত পড়লাম আমরা, 336 থেকে
342 পর্যন্ত পড়লাম নজরদারির বিষয়গুলো। নজরদারি 336, 37-এ পুলিশ সুপার স্যার নজরদারির জন্য নির্দেশ প্রদান করবেন। 38-এ নাম সংযোজন অপসারণ। 39-এ 3 বছরের বেশি নজরদারিতে রাখার দরকার নাই। 41টা বেশি গুরুত্বপূর্ণ রিডিং করবেন। পুলিশ অফিসারের কর্তব্য, পাশাপাশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরীক্ষণ সংক্রান্তে কি কি দায়িত্ব পালন করেন। এরপরে বলেছে আর একটা এমসিকিউ আছে, কয় মাস পর পর? 1 মাস পর পর। কোন পদমর্যাদা? এএসআই পদমর্যাদা। 344, 344-এর একই। হ্যাঁ, একই থাকলেও আপনার এগুলো দরকার নাই পড়ার। এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কথা বলা আছে যে তারা কি দায়িত্ব পালন করবে। থাকুক, থাকলেও ওইটা আমরা ব্যবহার করি না বা ওটার প্রয়োগ নাই। 344-এর আমরা লিখি সংজ্ঞা। আপনি যতগুলো গাইড বই বলেন বা ইয়া বলেন, এগুলো দেখলে দেখবেন 344-এর ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে আমরা দেখব কি কি পড়তেছিলাম। তাহলে নিরীক্ষণ পড়লাম আমরা। এরপরে চৌকিদারের দায়িত্ব কর্তব্য, তিনি অবশ্যই এই ব্যক্তিরা যদি না থাকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করবেন। তারপরে পড়লাম 343 অসৎ চরিত্র তালিকা এ। 44-এর পড়লাম অসৎ চরিত্র তালিকা বি। তাহলে এরোল বিরল পাওয়ার পর পুলিশ অফিসারের করণীয় কি, আসলে আশা করি লিখতে পারবেন 2-1 লাইন। আচ্ছা, এরপরে আমরা 351-52 পড়বো। 351-52টাই একটু আজকেই পড়বো, আজকেই শেষ। দেখেন কিন্তু এরোল বিরল কিন্তু পড়তে হবে পরীক্ষার আগ পর্যন্ত। 351-52-তে বলছে ভ্রাম্যমাণ যে ভবঘুরে অপরাধী আছে না কিছু জাতি, যারা যাযাবর। কি কি জাতিগুলোর নাম দেখেন? ডোম, মগায়া, করওয়াল, মিনকা, মাদারি, সান্দাস। এই যে ভ্রাম্যমাণ যে জাতিগুলো, যাযাবর জাতি, তারা কিন্তু অনেক ক্রাইম করে। জানেন নাকি এগুলো? যাযাবর জাতি যেহেতু তারা ভ্রাম্যমাণ, তাদের জন্য আরো লুকানো খুবই সহজ, ভেসে ভেসে বেড়ায়। তো এই জাতিগুলোকেও নজরদারির উপরে রাখতে বলছে যে এই দলগুলোকেও অবশ্যই নজরে রাখতে হবে। এবং এই ভ্রমণকারী দলদেরকে কিভাবে নজরে রাখবে 52-তে বলছে। বাদ দেন, তাহলে একটু শুধু জানলাম যে তাহলে এই যে আমরা দেখি না মাঝে মাঝে সাপ খেলা দেখাতে আসে, বেদে বহর আসে কি কি। তো এরকম যে ভাসমান যে জাতি বা যাযাবর জাতি বলতে পারি, তাদেরকেও একটু নজরে রাখার কথা বলা হয়েছে। যে থানা এলাকায় প্রবেশ করবে অবশ্যই যেন তারা তাদের গতিবিধিগুলো খেয়াল করে, ভবঘুরে লোকদের উপরে নজর রাখে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সকলের জন্য এগুলো নির্দেশনা। 355 পর্ব ফাঁড়ি। কত বিধিতে ফাঁড়ি পড়ে আসছেন? 5 বিধিতে অলরেডি আমরা অধস্তন ফাঁড়ি পড়ে আসছি, তাই না? তো ওখানে পড়েছিলাম যে থানা এলাকায় সাধারণত প্রত্যন্ত অঞ্চলগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষণাবেক্ষণের জন্য ওখানে যে পুলিশের ইউনিটটার অবস্থান সেটাকেই ফাঁড়ি বলে, তাই না? তো ফাঁড়িতে যদিও ফাঁড়ি মোটামুটি একটা আলাদা ইউনিট, তারপরেও ফাঁড়িগুলো অবশ্যই থানার অন্তর্গত হবে বলেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব হবে তিনি ফাঁড়ির এই আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য তিনি দায়ী হবেন। তাহলে 5 হলো ফাঁড়ি কাকে বলে। 355 হলো ফাঁড়ি কার অধীনস্থ থাকবে বা ফাঁড়িতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ববান, অর্থাৎ যে থানা এলাকায় ফাঁড়ি থাকবে সেই থানার অন্তর্গত থাকবে। এবং ফাঁড়ির সদস্যদের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়ী হবেন। বুঝতেছি। ফাঁড়ির সংজ্ঞা পড়েছি 5-এ। আর এখানে হলো দায় দায়িত্ব বলতে পারি যে ফাঁড়ি কি করবে, কিভাবে তারা কাদের অধীনস্থ হবে। 356 দেখবো। 356, 355 এইভাবে শুধু জানলে হবে। 5, 355 দুটোই হলো ফাঁড়ি। এরপরে 356 দেখবো টহল ডিউটি। এই যে কিছু প্রশ্ন আসে এরকম যে আপনি টহল ডিউটি করাকালীন সময়ে পাশের গ্রামে ডাকাতির সংবাদ পেলেন। আমি দুঃখিত। আপনি টহল ডিউটি করাকালীন পাশের গ্রামে ডাকাতির সংবাদ পেলেন, এই অবস্থায় আপনার করণীয় কি? তো ডাকাতির সংবাদ পেলেন, ঠিক আছে, আপনি তো যাবেন, কিন্তু শুরু করবেন এরকম অপরাধগুলো বা এই ধরনের প্রশ্নগুলো শুরু করবেন কি দিয়ে? 356 বিধি দিয়ে। মোবাইল ডিউটি ভ্রাম্যমাণ আমরা সাধারণত 356 বিধিটা দিয়ে শুরু করি যে টহল ডিউটি করাকালীন 356 বিধি মোতাবেক টহল ডিউটি করাকালীন এই সংবাদ আসলো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আমি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলাম। এরপরে গিয়ে বাকি তদন্তের কার্যক্রম বা পরিস্থিতি অনুযায়ী আইনগত ব্যবস্থা। এগুলো লিখিত প্রশ্ন লেখার সৌন্দর্য। একটা জায়গা থেকে শুরু করবেন আপনি, স্টার্টিংটা যেন আপনার প্রশ্নের সাথে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হয়। আসেন আমরা দেখবো
টহল ডিউটি কিভাবে, টহল ডিউটি বন্টন হবে বা গ্রাম পাহারা বা টহল কিভাবে করে। এখানে 356-তে আপনি যদি শুরুতেই দেখেন শহর পাহারা বা রণপাহারা বলা আছে, একটু ভেতরের দিকে দেখেন গ্রাম পাহারাও বলা আছে। তারে শুধুমাত্র 356 যে শহরের জন্য এমন না, শহর গ্রাম সকল টহলের ক্ষেত্রেই 356 বিধি প্রযোজ্য। বলেছে যে পুলিশ সুপার সার্জন কিভাবে টহল হবে, কি পদ্ধতিতে টহল হবে, বা থানার অফিসার ফোর্সকে কিভাবে নিয়োজিত করবেন, এই সংক্রান্তে সুন্দর করে একটা বিধি মানে একটা নিয়ম প্রণয়ন করবেন, এবং সেটা জেলা অর্ডার বুক অর্থাৎ জেলা আদেশ বই 911 বিধিতে পাবেন। এই জেলা আদেশ বইয়ে উল্লেখ থাকবে। একটা কপি ফাঁড়ি অথবা থানায় সংরক্ষণ করতে হবে, আর একটা কপি এই শহরে শহর ফাঁড়িতে একটি কপি রাখতে হবে। জেলা অর্ডার বইয়ে সুস্পষ্ট ভাবে উল্লেখ করতে হবে। এই কপিগুলো হবে মাতৃভাষায় মানে বাংলা ভাষায়, এগুলো লিখতে হবে, সকল থানায় প্রেরণ করবেন, এবং এটার একটা কপি অবশ্যই ফাঁড়িতে লটকিয়ে রাখতে হবে। বুঝতে পারলেন? তাহলে প্রথমে এই টহল ডিউটি বা 356-তে যে শহর টহলের কথা বলেছে তার জন্য কিভাবে কি হবে, ফোর্সের বন্টন থেকে শুরু করে সকল নিয়মগুলো সুন্দর করে একটা আদেশ করবেন, এবং এই আদেশের একটা কপি থানাতে তো প্রেরণ করবেই, আবার একটা কপি শহরের যে ফাঁড়ি যদি থাকে সেখানে ফাঁড়িতে টানিয়ে রাখতে হবে। আচ্ছা, এই ছিল প্রথম কথা। এরপরে বলেছে যে এই যে টহল ডিউটি যে বন্টন হবে, একটু শুধু জেনে নেই আমরা কিভাবে হবে। থানার যে সর্বসাকুল্যে যে ফোর্সের সংখ্যা, একটু চিন্তা করেন, আমাদের সকলের তো চাকরির অভিজ্ঞতা আছে আছে না? তো এই যে সর্বমোট ফোর্সের সংখ্যাকে প্রথমে 10 ভাগ করবে, 10 ভাগ, তাহলে 10 ভাগের 1 ভাগ কিন্তু সংরক্ষিত থাকে। যতগুলো ফোর্সই হোক না কেন, প্রথমে আপনি 10 ভাগে ভাগ করলেন, 10 ভাগে ভাগ করার পর 1 ভাগ তো আপনাকে রাখতে হবে অল টাইম রিজার্ভ। কেন? কেউ ছুটিতে থাকবে, কেউ অসুস্থ থাকবে, তাই না? এই অসুস্থতা, ছুটি, এই শূন্য পদ, এগুলোর জন্য আপনাকে 1 ভাগ রেখে দিতে হবে। বাকি থাকলো কত? 9 ভাগ। এই 9 ভাগকে আবার 3 ভাগ করতে বলছে। বুঝতে পারছেন? তাহলে সামগ্রিক ফোর্স কে 10 ভাগ করতে এগুলো কিন্তু আসবে না, জাস্ট একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি, তো জানতে হবে না, এগুলো তো আমরা করি বা এগুলো জানা উচিত। তাহলে পুরো ফোর্সের বন্টনটা এভাবে হবে, প্রথমে 10 ভাগ হবে, এর একটা ভাগ সংরক্ষিত থাকবে, বাকি যে 9 ভাগ থাকলো এটাকে আবার 3 ভাগ করবে। 3 ভাগ করে 2 ভাগ নাইট ডিউটিতে নিয়োজিত হবে, আর 1 ভাগ দিনের বেলা ডিউটি করবে। তাহলে বুঝতে পারছেন? এভাবে ডিউটিটা বন্টন করবে। পাশাপাশি একজন হেড কনস্টেবল যেন প্রতি 3 দিন অন্তর অন্তর নাইট ডিউটি পায়, এত ঘন নাইট ডিউটিও যেন আবার না পড়ে, এই বিষয়টা খেয়াল রাখতে বলেছে। যে বাকি 3 ভাগের 1 ভাগ লোককে দিনের ডিউটির জন্য কাজে লাগে, 3 ভাগের 1 ভাগ দিনে ডিউটি করবে, বাকি 2 ভাগকে নাইট ডিউটি দিতে হবে, যেহেতু রাত্রে অনেক অপরাধ আছে যেগুলো রাত্রে বেশি বৃদ্ধি পায়। এই টহল ডিউটি এভাবে বন্টন করবে। আবার তারা টহল ডিউটিতে গিয়ে কোন কোন বিষয়গুলো খেয়াল করবে, ডিউটি রোস্টার থাকবে, এগুলো সুন্দর করে 356 বিধিতে বলছে। তো এত কিছু লাগবে না। আচ্ছা, না না না, জানতে হবে, জানার কোনো শেষ নাই। প্রবিধান সকলের পড়া উচিত, আমার মতে প্রত্যেকটা বিধি পড়া উচিত, কারণ এই প্রবিধান অনুযায়ী তো আমাদের সকল কার্যক্রম হয়, তাই না? দেখেন অন্যান্য আইনে কভার করেনি, তারপরও পুলিশের দায় দায়িত্ব গুলো সব পিআরবিতে এত সুন্দর করে দেয়া। গ্রামের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য, গ্রামের টহলও এভাবেই টহল ডিউটি বা এই নির্দেশনাগুলো কাজ করবে। আচ্ছা, এরপরের বিধি যাব আমরা, সরাসরি চলে যাব 362 বিধি। 362, 363, 364, 3টা বিধি একসাথে পড়বো। দেখেন 362-তে বলেছে গ্রাম পুলিশের মর্যাদা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। গ্রাম পুলিশ নিয়োগ হবে কত বিধি? 362 বিধিতে আমরা গ্রাম পুলিশের নিয়োগের সংবাদ পাই। তার মানে 362-তে কিন্তু নিয়োগ হয় না, নিয়োগ হয় চৌকিদারি আইন অনুযায়ী অথবা স্বায়ত্তশাসিত সরকার আইন অনুযায়ী তারা নিয়োগ হয়। কিন্তু তাদের সম্পর্কেও বলা আছে 362-তে তাদের মর্যাদার কতটা হবে। বলেছে দফাদার ও চৌকিদার তারা গ্রাম পুলিশ বলে অভিহিত হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো অবশ্যই তারা সরকারি কর্মচারী, পাশাপাশি তারা পুলিশ অফিসার বলে গণ্য হবে না, তারাও পুলিশ অফিসার হিসেবে গণ্য হবে কখন? গবাদি পশুর অনধিকার প্রবেশ আইন অনুযায়ী তারা পুলিশ অফিসার। তাহলে দেখেন কত সুন্দর একটা কথা বলছে। তাহলে আপনার তো মাথায় আসবে না যে গ্রাম পুলিশ কি পুলিশ। একটা এমসিকিউ আসছে না আপনাদের সালে, একদম আমি স্পষ্ট মনে আছে যে গ্রাম পুলিশ সরকারি কর্মচারী কিনা, এরকম একটা এমসিকিউ এসেছিল। তো গ্রাম পুলিশ সরকারি কর্মচারী কোথায় পাবেন আপনি? পেনাল কোডের 21 ধারার যে সংজ্ঞা, এই সংজ্ঞা দিনে গ্রাম পুলিশও সরকারি কর্মচারী বলে বিবেচিত হবেন, পিআরবি 362 ক্ষয়ে বলা আছে।
তাহলে গ্রাম পুলিশের মর্যাদা কতটুকু হবে? চৌকিদার দফাদার তারা কারা? তারা গ্রাম পুলিশ বলে গণ্য হবে। প্রথমে বলেছে তারা গ্রাম পুলিশ বলে গণ্য হবে, তারপরে তাদের নিয়োগ কোন কোন আইনে তাদের নিয়োগ হয় এগুলো বলেছে, আমাদের জানার দরকার নাই। শুধু আমরা জানবো গবাদি পশুর অনধিকার প্রবেশ আইন অনুযায়ী তারা পুলিশ অফিসার হিসেবে গণ্য হবেন। পাশাপাশি পেনাল কোডের 21 ধারার অধীনেও তারা সরকারি কর্মচারী বলে গণ্য হবেন। দুইটা দুইটা কথা। আচ্ছা, এরপরে আমরা যাবো চৌকিদারদের কাজ কি, তারা কি কি কার্যক্রম গুলো করে 363 64 দুইটা বিধি মিলে। 363 364 চৌকিদারের কাজ কি নতুন করে বলার দরকার আছে? ফৌজদারি কার্যবিধি 45 ধারা পড়িয়েছি না? 45 গ্রাম প্রধান জমির মালিক হিসাব 20 নিম্নলিখিত অপরাধগুলোর সংবাদ দিয়ে সাহায্য করবেন। ওখান থেকে যা যা মনে পড়ে সব চৌকিদারের দায়িত্বের মধ্যে আপনি ভেতরে দিয়ে দিতে পারবেন। যে গ্রামের মধ্যে কোনো দুশ্চরিত্রের লোক, সন্দেহভাজন লোক এরকম থাকলে, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, কোনো মাদক পাচার, চোরাচালান এগুলো হচ্ছে কিনা, দাঙ্গা হাঙ্গামা হতে পারে কিনা, এটা বানিয়ে লিখবেন। সোজা কথা। শুধু বিধি কি দিবেন? 363 64। বুঝতে পারলাম চৌকিদার কি কি কাজগুলো সম্পাদন করেন। চৌকিদারের দায়িত্ব এবং কর্তব্য আলোচনা করুন। তাহলে এগুলো নতুন করে আমরা পড়বো না, এগুলো আমরা বানিয়ে লিখতে পারবো। চৌকিদারের দায়িত্ব কর্তব্য, কিন্তু বিধি দুইটা জানতে হবে তো, তাই না? কি কি বিধি? 363 364। এবার আসেন, চৌকিদার যদি তার দায় দায়িত্ব পালন না করে সেক্ষেত্রে পেনাল কোডের 3টা ধারা দেয়া আছে, 166 170 202। যদিও 170টা ওইভাবে আসে না, মানে ছদ্মবেশ ধারণের শাস্তির কথা বলা হয়েছে। আর 166 কি? ক্ষতির উদ্দেশ্যে আইন অমান্যকরণ। তার দায়িত্ব ছিল কিন্তু তিনি কি করলেন? দায়িত্বটা অবহেলা করলেন বা দায়িত্ব পালন করলেন না, অথবা তথ্য প্রদানে ত্রুটি করলেন, তখন তাকে পেনাল কোডের অধীনেও শাস্তির আওতায় আনা যাবে। আর একজন চৌকিদার যখন স্থল পথে মানে সড়ক পথে ভ্রমণ করবেন তখন ঘন্টায় 2.5 মাইল যাবেন। কত দূর যাবেন? 1 ঘন্টায় তার গতিবেগ হবে 2.5 মাইল। এটা একটু এমসিকিউ জেনে রাখবেন, দেয়নি কোনোদিন, দিতে পারে। তাহলে চৌকিদার যখন স্থল পথে ভ্রমণ করেন তখন তার গতিবেগ হবে ঘন্টায় 2.5 মাইলের কম নয়। 364 একবারে লাস্টের লাইনটা একটু দাগিয়ে ফেলেন। তাহলে কি কি জানলাম? গ্রাম পুলিশের মর্যাদা কত? 362। গ্রাম পুলিশ বা চৌকিদার তারা কি কি কাজগুলো করবেন? 363 364। কাজ না করলে পেনাল কোডের 166 170 202 এই ধারাগুলো অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। যখন স্থল পথে ভ্রমণ করবেন গতিবেগ কত হবে? ঘন্টায় 2.5 মাইল। আচ্ছা, এই ছিল দায়িত্ব কর্তব্য। এরপরে আপনাদেরকে 113 ধারা পড়িয়েছিলাম। 113 ধারায় 113 বিধি। 113 বিধিতে কি পড়িয়েছিলাম মনে আছে? 113 একটু লিখিত লেখেন। 113 কি পড়েছিলাম? এত সময় লাগে আপনাদের লিখতে। 113তে পড়েছিলাম অবশ্যই অধস্তন অফিসারকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। রাবে আপু আপনাকে ধন্যবাদ। অধস্তনকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। একইভাবে গ্রাম পুলিশকেও ভৃত্যের কাজে ব্যবহার করা যাবে না। এই বিধিটা আগেই পড়েছিলাম 113 368। দুইটা একসাথে ব্যবহার করা যাবে না, কিন্তু জাস্ট সিমিলারিটি বোঝানোর জন্য যে 113তে যেমন আপনি অধস্তনকে ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন না, একইভাবে 368তেও বলেছে চৌকিদারকে ভৃত্যের কাজে লাগাতে পারবেন না। চৌকিদার হলেও তার সম্মান আছে, আপনি তাকে দিয়ে ভৃত্যের কাজ করাতে পারবেন না। এই চৌকিদার সংক্রান্ত কতগুলো বিধি দেখেন। তাহলে 362 থেকে শুরু হলো, কিন্তু 362তে বলেছে মান মর্যাদা, 63 64তে তারা কি কাজ করবে এবং দণ্ডের ব্যবস্থা, আরো আরো দণ্ডের ব্যবস্থা পাবো। এরপরে দেখেন 368 তাদেরকে ভৃত্যের কাজে লাগানো যাবে না। 369 70 আমরা দেখবো চৌকিদারি প্যারেড। এই দুইটা বিধি আরো গুরুত্বপূর্ণ। চৌকিদারি প্যারেড, চৌকিদারের দায়িত্ব কর্তব্য যদি নাও আসবে না ধরে নিলাম, কিন্তু চৌকিদারি প্যারেড কিন্তু বহুবার আসছে। চৌকিদারি প্যারেড কোথায় অনুষ্ঠিত হবে? চৌকিদারি প্যারেডে কে সভাপতিত্ব করবেন? এগুলো এমসিকিউ দিতে পারে। তাহলে দেখেন চৌকিদারি প্যারেড এমন ভাবে অনুষ্ঠিত হবে, অনেকেই বলে কি বার, বার কিন্তু প্রবিধানে উল্লেখ নাই। এটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই সিদ্ধান্তটা নিবেন। 369 প্রবিধানের কোথাও ওইভাবে লেখা নাই যে একদম রবিবারেই হতে হবে বা সোমবারেই চৌকিদারি প্যারেড হতে হবে। আমার চোখে পড়েনি, আপনাদের চোখে পড়লে আপনারা জানেন। তাহলে 369 বললো চৌকিদারি প্যারেড। চৌকিদারি প্যারেড এমন ভাবে নিতে হবে যেন দূর দূরান্তের চৌকিদাররা এসে প্যারেডে অংশগ্রহণ করে আবার ফিরে যেতে পারে। তাহলে অবশ্যই দিনের একটা সুন্দর একটা সময়ে চৌকিদারি প্যারেড নিতে হবে, মানে দিনের মধ্যেই নিতে হবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌকিদারি প্যারেডে অংশগ্রহণ করবেন, তিনি সভাপতিত্ব করবেন। তাহলে চৌকিদারি প্যারেডের সভাপতি কে?
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এবার আসেন চৌকিদারি প্যারেড হয়ে গেলে কোথায় এগুলো লিখতে হয়? জেনারেল ডায়েরিতে চৌকিদারি প্যারেডের নোট দিতে হয়। তাহলে চৌকিদারি প্যারেড সংক্রান্তে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। আর কি করতে হবে? যারা হাজির থাকলো কালো কালি দিয়ে হাজিরা নেন, যারা হাজির নাই তাদের বিরুদ্ধে লাল কালি দিয়ে তাদের হাজিরাটা নিতে হবে, মানে লাল কালিতে লিপিবদ্ধ করতে হবে। যারা অনুপস্থিত থাকবে তাদের নাম লাল কালিতে লিপিবদ্ধ করতে হবে। এগুলো জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ হবে। পরবর্তীতে যাদের নামে লাল কালি দিলেন তাদের আবার শাস্তির আওতায়ও নিয়ে আসা যাবে। আচ্ছা, এরপরে আর একটা কোন প্রবিধান পড়েছেন বলেন দেখি? ক্লাসে তো মনোযোগ নাই, পড়া জিজ্ঞাসা করলে উত্তরও দিতে চান না। কোন কোন প্রবিধানে আমরা পড়েছিলাম এএসপি থেকে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তারা চৌকিদারি প্যারেডে অংশগ্রহণ করবেন? সহকারী পুলিশ সুপার থেকে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা চৌকিদারি প্যারেডে উপস্থিত থাকবেন। ওরা খালি পানির সাথে খেয়ে ফেলেন, মনে করেন এগুলো একটাও লাগবে না, এরকম ধারণা আপনাদের? পরে বুঝতে পারবেন যে কি এগুলো। ইয়া মিজানুর ভাই, আপনাকে ধন্যবাদ। তাহলে 61 বিধিতে পড়েছিলাম আমরা সহকারী পুলিশ সুপার থেকে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা চৌকিদারি প্যারেডে অংশগ্রহণ করবেন। সবসময় যে চৌকিদারি প্যারেড দিবে বা দায়িত্ব দিবে এমন তো নাও হতে পারে। দিল সহকারী পুলিশ সুপার থেকে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা কত বিধি মোতাবেক চৌকিদারি প্যারেডে অংশগ্রহণ করেন, বা সিনিয়র অফিসারের চৌকিদারি প্যারেডে অংশগ্রহণ সংক্রান্ত বিধান আলোচনা করুন। লিখতে হবে না, প্রশ্ন দিলে আপনার কিছু করার থাকবে? খালি তো বলেন যে স্যার আসে না। আচ্ছা, 369 তাহলে আমরা শিখলাম চৌকিদারি প্যারেড থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ওসি স্যার তিনি সভাপতিত্ব করবেন। 61তে পড়ে আসছি সিনিয়র অফিসার তারাও চৌকিদারি প্যারেডে অংশগ্রহণ করবে। চৌকিদারদের সুসজ্জিত কিনা, অবশ্যই পোশাক পরিহিত অবস্থায় তারা প্যারেডে অংশগ্রহণ করবে। হাজির থাকলে কালো কালি, হাজির না থাকলে লাল কালিতে লিপিবদ্ধ করতে হবে নামগুলো। বিষয়টা চৌকিদারি প্যারেড যে অনুষ্ঠিত হলো সেই সংক্রান্তে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। এইবার আসেন প্যারেডে কোন কোন তথ্যগুলো আপনি চৌকিদার থেকে নিবেন। চৌকিদারকে জিজ্ঞাসা করবেন তার এলাকার জন্ম, মৃত্যু, অগ্নি, শস্য, মহামারী, গবাদি পশুর রোগ, সন্দেহভাজন অপরাধীর চলাফেরা, অভ্যাসগত অপরাধীদের বর্তমান অবস্থা, নিরীক্ষণাধীন অপরাধীদের অবস্থা। এগুলো কি পড়া লাগবে? জেনারেল ডায়েরিতে কোন কোন বিষয়গুলো লিপিবদ্ধ হয়? শুধু ফোর্সের ডিউটি বন্টন আর এই ব্যতিক্রম বিষয়গুলো বাদ দিলেই চৌকিদারি প্যারেড। বুঝতে পারছেন প্যারেডে কোন কোন বিষয়গুলো থেকে তথ্য সংগ্রহ করতে হবে? ওই যে আগে স্যাররা দেখতাম যে ওসি স্যার শাস্তি দিবে এরকম করে সরাসরি ওইভাবে বলা নাই, আগে একটা লিখিত রিপোর্ট দিতে হবে। হ্যাঁ, লিখিত রিপোর্ট যাবে দেখেন পরবর্তী মাসের প্রথম সপ্তাহে। এত ডিটেলসে গেলাম না কারণ এগুলো লাগে না। পরবর্তী মাসের জেলা ম্যাজিস্ট্রেট স্যারের কাছে একটা রিপোর্ট প্রেরণ করবে, জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে, এবং যে মাসে কোনো চৌকিদারের উপস্থিতির কারণ ব্যাখ্যা করা হয় নাই বা সন্তোষজনকভাবে ব্যাখ্যা করা হয় নাই তাদের নাম পরবর্তী মাসের প্রথম সপ্তাহে শাস্তি প্রদানকারী অফিসারের নিকটে প্রেরণ করতে হবে। বলছে শাস্তি প্রদানকারী অফিসার, কিন্তু শাস্তি প্রদানকারী অফিসার ইউনিয়ন পরিষদের চৌকিদারদের পুরস্কারে সভাপতিত্ব করবেন থানার কর্মকর্তা। ওইভাবে লেখে নাই ভাইয়া, তবে আমার জানা মতে জেলা ম্যাজিস্ট্রেট স্যার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি তিনি তো জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার একটু আর কি নিম্ন পদমর্যাদার, আর জেলা ম্যাজিস্ট্রেট হলেন সর্বোচ্চ। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের শাস্তির ব্যবস্থা করেন। এই যে রাবেয়া লিখছে। আচ্ছা, তাহলে যেখানে ছিলাম জেনারেল ডায়েরিতে পুলিশ অফিসারের আগমন, প্রস্থান, ডিউটি বন্টন ব্যতি রেখে বাদ বাকি যে অংশটা আমরা শিখি সেইটাই কাট কপি পেস্ট করে আপনি চৌকিদারি প্যারেডে বসিয়ে দিতে পারবেন। অর্থাৎ আপনি এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সকল কিছু সংবাদ চৌকিদারি প্যারেডে নিতে পারবেন। পাশাপাশি জেলা ম্যাজিস্ট্রেট স্যার তিনিও কিন্তু কিছু প্রশ্ন করতে পারবে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আর 371 বিধি আমরা পড়ি না, এটাতেও বলেছে কিন্তু সার্কেল স্যার এখানে উপস্থিত থাকবে। 372 বিধি দিয়ে আমাদের ক্লাস শেষ হবে। 372 বিধিতে বলেছে অমনোযোগী চৌকিদারদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা। এই যে কোনো চৌকিদারের ডিউটির গাফিলতির জন্য যদি সিঁড়েল চুরি, ডাকাতি, বড় বড় অপরাধগুলো সংঘটিত হয় এবং যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস থাকে যে তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করেন নাই, তখন কর্তব্য অবহেলার দরুন থানার ভারপ্রাপ্ত অপরাধের সাথে জড়িত যদি মনে হয় তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই সম্পর্কে একটা রিপোর্ট পুলিশ সুপারের নিকটে প্রেরণ করবেন এবং তাদের শাস্তিমূলক ব্যবস্থা অপরাধের প্রকৃতি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সুস্পষ্ট করে বলেনি আর কি। আচ্ছা, তাহলে এই পর্যন্তই থাকবে। দেখেন আমরা কি কি পড়লাম, অনেকগুলো বিধি পড়ছি কিন্তু একটা ছোট্ট একটা নোট দিয়ে রাখবো, পরীক্ষার আগে একবার শুধু দেখে নিবেন।
সবগুলা বিধি এইভাবে দরকার নাই। লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হলো নজরদারি কাকে বলে, কিভাবে নজরদারি করা হয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরদারি সংক্রান্ত দায়িত্ব আলোচনা করুন, এরোল কাকে বলে, বিরল কাকে বলে, অথবা আচ্ছা এরোল শাস্তি তো পুলিশের দেওয়ার এখতিয়ার নাই, পুলিশ কেন শাস্তি দিবে। আচ্ছা এরোল বিরল এইটা বললাম কি পুলিশ শাস্তি দিবে এরকম কথা কি বলছি। আচ্ছা এরোল বিরল কাকে বলে এবং এরোল বিরল যদি টিকা আসতে পারে বা পার্থক্য বেশি আসে পার্থক্য, হ্যাঁ তাহলে এরোল এবং বিরলের মধ্যে পার্থক্যটা শিখে নেবো আমরা। এরপরে গুরুত্বপূর্ণ হলো 356 বিধিটা, দেখেন এগুলো কিন্তু লিখিত পরীক্ষার জন্য আলাদা করে দিচ্ছি। নজরদারি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নজরদারি সংক্রান্ত দায়িত্ব, দুশ্চরিত্র তালিকা এ দুশ্চরিত্র তালিকা বি এর মধ্যে পার্থক্য, শহর টহল 356 বিধি, এটা একটু পড়বেন 356 বিধি। এরপরে সরাসরি চলে যাব চৌকিদারি প্যারেড, এই কয়েকটা এই আজকের ক্লাসের মধ্যে এই কয়েকটা হলো লিখিত প্রশ্ন, বাদ বাকি সবগুলো এমসিকিউ। তাহলে এমসিকিউ আপনাকে এত প্যারা নিতে হবে না, আপনি শুধু রিডিং করবেন। কি কি পড়লাম, 336 নজরদারি বা সার্ভিলেন্স, কোন কোন অপরাধীদেরকে নজরদারিতে রাখবে। 337 পুলিশ সুপারস্টার নজরদারি নির্দেশ দিবেন। 338 দুইজন ব্যক্তি নাম অপসারণ করতে পারবে জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ সুপারস্টার, সংযোজন করতে পারবেন পুলিশ সুপারস্টার। 339 করলাম 3 বছরের বেশি নিরীক্ষণে রাখার দরকার নাই, দরকার হলে পরবর্তীতে আবার কি জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হবে। 341 বললাম পুলিশ অফিসার কি কি দায় দায়িত্ব পালন করবে, মাসে কমপক্ষে একবার এএসআই থেকে তদন্ত পদমর্যাদার কর্মকর্তা তিনি থানা এলাকায় নিরীক্ষণ করে আসবেন, এই নজরাধীন ব্যক্তিদের খোঁজ খবর নিয়ে আসবেন। 342 চৌকিদারেরও কিছু দায়িত্ব আছে, নিরীক্ষণাধীন ব্যক্তি যদি কোনো কারণে সন্দেহজনকভাবে এলাকা পরিত্যাগ করে ওসি স্যারকে অবগত করবেন। 43 পড়লাম এরোল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি জানতে পারেন তার থানা এলাকার কোনো অসৎ চরিত্রের লোক তিনি অন্য থানা এলাকায় গমন করেছেন, তাহলে তিনি সেই থানা বরাবর বিপি ফর্ম নম্বর 59 মূলে যে তালিকা প্রেরণ করেন তাকে এরোল বলে। যদি গন্তব্যস্থল না জানা যায় সারা দেশেও এরোল জারি করার সুযোগ রয়েছে। এরোল পাওয়ার পর করণীয় কি, সংশ্লিষ্ট ব্যক্তি সংক্রান্ত সকল তথ্য লিপিবদ্ধ করে এরোল যে থানা থেকে আসলো সেই থানায় প্রেরণ করতে হবে। যদি ওই ব্যক্তিকে না পাওয়া যায় তাহলে এইটাও লিপিবদ্ধ করে 7 দিনের মধ্যে এরোলের উত্তর বা জবাব পাঠাতে হবে। 344 ক বিরল একই কথা, বিপি ফর্ম নাম্বার 60 মূলে বিরল কি করা হয়, বিরল প্রেরণ করা হয়। বিরল পাওয়ার পর একইভাবে সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কে সকল তথ্য নিয়ে ওই থানা বরাবর প্রেরণ করবেন। দুই থানায় কোনো ব্যক্তিগুলো যদি ফেরত আসে এরোল বিরল মুড়ি বইতে জমা রাখতে হবে, 3 বছর পর পর নষ্ট করে ফেলা যাবে। 344 ক 351 52 ভ্রাম্যমাণ দল সম্পর্কে করণীয়, তাদেরকে যেন একটু নজরাধীন রাখা হয়। মোবাইল বা যাযাবর জাতি তাদের উপরে নজরদারি। 356 355 355 প্রবিধান 5 5 355 5 ফাঁড়ি কাকে বলে, 355 ফাঁড়ি কার কর্তৃত্বাধীনে থাকবে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কর্তৃত্বাধীনে থাকবে। 356 টহল ডিউটি বা থানার অফিসার ফোর্সের বন্টন, কিভাবে টহল ডিউটি করবে, টহল ডিউটি করাকালীন কাদের উপরে বেশি বেশি নজর রাখবে, এই বিষয়গুলো 356 আলোচিত হয়েছে। শেষের দিকে একটু পড়বেন কোন জায়গায় গিয়ে টহল ডিউটি করবে। এরপরে পড়লাম 362 গ্রাম পুলিশের মর্যাদা, তারা গবাদি পশুর অনধিকার প্রবেশ আইন অনুযায়ী সরকারি পুলিশ অফিসার পেনাল কোডের 21 ধারা মোতাবেক সরকারি কর্মচারী বলে বিবেচিত হবেন। 363 64 চৌকিদারের দায়িত্ব কর্তব্যগুলো কি কি, দাঙ্গা হাঙ্গামা সংবাদ সংগ্রহ থেকে প্রত্যেক চৌকিদার যে যে এলাকায় বসবাস করেন সকল প্রকার শান্তি শৃঙ্খলা রক্ষার সকল সংবাদ প্রদান করা। আচ্ছা এরপরে পড়লাম চৌকিদারকে বৃত্তের কাজে লাগাতে পারবেন না, 368 অধস্তনকে ব্যক্তিগত কাজে লাগানো যাবে না, 113 প্রবিধান। 369 বললাম চৌকিদারি প্যারেড কোথায় হবে, থানা প্রাঙ্গণে, সভাপতি হবেন কে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। দিনের বেলা যেন অনুষ্ঠিত হয়, খেয়াল রাখতে হবে দিনে দিনে যেন তারা ফিরে যেতে পারে। হাজির থাকলে কালো কালি, হাজির না থাকলে লাল কালি। আচ্ছা তারপরে শিখলাম কি, অবশ্যই ইউনিফর্ম পরিহিত অবস্থায় তারা প্যারেডে অংশগ্রহণ করবে। 370 পড়লাম প্যারেডের মধ্যে কোন কোন সংবাদগুলো নিবে, অগ্নি শস্য মহামারী, যতগুলো আপনার মনে আসে সব লিখে দিবেন। এই ধরনের সংবাদগুলো চৌকিদারের নিকট থেকে সংগ্রহ করবেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাও চৌকিদারি প্যারেডে অংশগ্রহণ করতে পারবেন। জেলা ম্যাজিস্ট্রেট যদি কিছু জানতে চায়, স্পেশালি ওই এলাকার চৌকিদারের কাছ থেকে এই সংবাদটা জানবেন, সেই সংবাদগুলো জানতে চাইতে পারেন। তখন ওই সংবাদও চৌকিদারি প্যারেডে আলোচনা হবে। অনেক সময় দেখেন চোরাচালান, মাদক এগুলো বৃদ্ধি পেলে সাধারণত এগুলো সংবাদও স্যাররা চায় যে কোন এলাকার বর্তমান কি অবস্থা, তো এগুলো সম্পর্কে চৌকিদাররা অবগত করবে। এরপরে 369 70 বললাম, অমনোযোগী চৌকিদারের বিরুদ্ধে ব্যবস্থা। 372 কি বললাম, যদি অমনোযোগী হয় তাদের বিরুদ্ধে পুলিশ সুপারের নিকটে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি দেখেন যে কোনো অপরাধমূলক কাজ হলো, চৌকিদার তো সংবাদ দিল না, দায়িত্ব পালন করলো না, সে নিজেও এই অপরাধের সাথে জড়িত কিনা, তখন তিনি ওই চৌকিদার সম্পর্কে পুলিশ সুপার স্যারের নিকটে রিপোর্ট করবেন। এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।